আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ১১৫ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ৮,৮২২ জন শনাক্ত। কাল থেকে সারা দেশে সিনোফার্মে টিকা দেয়া শুরু। কাল থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু, বন্ধ থাকবে সব অফিস, খোলা থাকবে শিল্প কারখানা। প্রজ্ঞাপন জারি, ফেরিঘাটে মানুষের ভিড়। কারণ ছাড়া বাহিরে বের হলে গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ডে হুঁশিয়ারি বিএনপির। জরুরি প্রয়োজনে রিকশা ব্যবহারের অনুমতি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সম্ভাবনা নাকচ আইনমন্ত্রীর। পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে করোনায় গত একদিনে মারা গেছে ১১৫ জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই নিয়ে দেশে করোনায় মারা গেল ১৪,৫০৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবারের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে ৩৫,১০৫ জনের। নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৮,৮২২ জন, যা দেশে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত ৯,১৩,২৫৮ জন। সবশেষ হিসেবে মৃত্যুর হার ১.৫৯, শনাক্তের হার ২৫.১৩ এবং সুস্থতার হার ৮৯.৩৮%। এদিকে আগামীকাল থেকে সারা দেশে চীনে সিনোফার্ম টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচি পরিচালক ডাক্তার শামসুল হক। তিনি জানান, সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা শহরের ৪০টি কেন্দ্র সহ দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকাদান কার্যক্রম চলবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের ফাইজারের ভ্যাকসিনও দেওয়া হবে। পহেলা জুলাই ২০২১ থেকে সারা দেশব্যাপী আমাদের সাইনোফার্ম ভ্যাকসিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অগ্রাধিকার তালিকায় যারা এই মুহূর্তে আছেন, আমাদের মেডিকেলের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী, তারপরে আইএসটি ম্যাটস এবং সেই সাথে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের তালিকাভুক্ত দিয়েছেন তাদেরকে দেয়া হবে টিকা, এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এবং যেসব দেশে আমাদের সাইনোফার্মের ভ্যাকসিনটা তারা মেনে নিবে বা তারা নিতে চায়, সেই ক্ষেত্রে তারা এইসব কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করে, ঢাকার বাইরেও রেজিস্ট্রেশন করে আমাদের এই প্রবাসী শ্রমিকেরা সাইনোফার্মের ভ্যাকসিন গ্রহণ করে তারপরে টিকার সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে পারবেন। আমরা ঢাকা শহরে 7টি কেন্দ্র আমরা ফাইজারের টিকার জন্য নির্ধারণ করেছি। শুধুমাত্র যারা প্রবাসী শ্রমিক, যেসব দেশে ফাইজার ছাড়া তারা যেতে পারছেন না, এই কেন্দ্রগুলো থেকে এই প্রবাসী শ্রমিক ভাইরা তারা অবশ্যই টিকা নিতে পারবেন। কিন্তু এখানেও একই কথা, জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে আমাদের তালিকা দেয়া হবে এবং সেই তালিকাকে আগামীকাল ভোর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বন্ধ থাকবে সারা দেশের সব সরকারি বেসরকারি অফিস। বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দেশে শুরু হতে যাচ্ছে আরেক দফা কঠোর লকডাউন। বুধবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, সকল ধরনের সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে কোনো ধরনের যন্ত্রচালিত যানবাহন চলবে না। লকডাউন কার্যকরে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, দোকানপাট। বন্ধ থাকার তালিকায় আছে সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। জনসমাবেশ হয় এমন সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওষুধ আর নিত্যপণ্য কেনার জন্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে বাসার বাইরে যাওয়া যাবে না। তবে এই কঠোর লকডাউনের মধ্যেও জরুরি কিছু বিষয় উন্মুক্ত থাকবে। যেমন উন্মুক্ত স্থানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাঁচা বাজার বসবে। খাবারের দোকান বা রেস্টুরেন্টে বসে খাওয়া না গেলেও অনলাইনে বা খাবার কিনে নিয়ে আসা যাবে। তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ডোমেস্টিক ফ্লাইট বন্ধ থাকলেও চলবে আন্তর্জাতিক ফ্লাইট। আর টিকা গ্রহীতা ও বিদেশগামী যাত্রীরা প্রমাণ সাপেক্ষে বের হতে পারবেন। 7 জুলাই শেষ হবার কথা রয়েছে এই কঠোর লকডাউন। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট দিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপার হচ্ছেন মানুষ। সড়ক মহাসড়কে দূরপাল্লা যানবাহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যানবাহন, মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে ঘাটে ভিড় করছেন যাত্রীরা। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন তারা। তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ঘরমুখী মানুষ। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সুপারিনটেন্ডেন্ট বশির আহমেদ জানান, 15টি ফেরি সচল রাখা হয়েছে। পণ্যবাহী গাড়ি ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে ঘাটে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে চাপ নেই যাত্রী ও ব্যক্তিগত গাড়ি। তবে গত কয়েকদিনের তুলনায় পণ্যবাহী ট্রাক ও জরুরি যানবাহনের চাপ কিছুটা বেশি। এই নৌ রুটে সবগুলো ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, অযৌক্তিকভাবে কেউ বাহির হলে 269 ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হবে। আইন অমান্যকারীদের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে। বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তিনি জানান, অযথা কেউ বাহিরে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে নগরবাসীকে। ভ্যাকসিন দেয়া, ওষুধ কেনা বা বাজারের জন্য কেউ বাহির হলে রিকশা নিয়ে যেতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন শুধু জরুরি সেবার সাথে জড়িতরা। যন্ত্রচালিত কোনো যানবাহন চলতে দেয়া হবে না। ডিএমপি কমিশনার আরও বলেন, গার্মেন্টস মালিকরা প্রয়োজনে কর্মস্থলে গিয়ে অবস্থান করবেন, অন্যথায় ব্যক্তিগত গাড়ির পরিবর্তে রিকশা ব্যবহার করতে হবে। গণমাধ্যম কর্মী বা জরুরি সেবার সাথে যুক্তদের আইডি কার্ড সাথে রাখতে হবে। এবার চলাচলে কোনো মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকছে না বলেও জানান তিনি। এদিকে সরকারি ও বেসরকারি অফিস খোলা, অন্যদিকে গণপরিবহন বন্ধ। এ অবস্থায় চরম দুর্ভোগের দিন পার করছে রাজধানীবাসী। করোনা বিস্তার ঠেকাতে রাজধানী সহ সারা দেশে সীমিত বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর সব জায়গাতেই ব্যক্তিগত গাড়ির জট। সেই সাথে মূল সড়ক জুড়ে চলছে রিকশার দাপট। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধের সমালোচনা করেন ভুক্তভোগী মানুষ। এদিকে বৃহস্পতিবার থেকে আরও কড়াকড়ি বিধিনিষেধ জারি হচ্ছে বলে আজও রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। দূরপাল্লার যানবাহন না থাকলেও বেশি ভাড়ায় মাইক্রোবাস, মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছেন তারা। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে বেআইনি যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। আইন অনুযায়ী বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। আগামী অর্থ বছরের বাজেট পাশ হয়েছে আজ জাতীয় সংসদে। এর আগে বাজেটে বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হয়। এতে অংশ নিয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন সংসদ সদস্যরা। 3 জন বিচারপতির বিরুদ্ধে যে চিফ জাস্টিস তাদেরকে বিচার কাছ থেকে দুর্নীতির অভিযোগের কারণ সরিয়ে রেখেছিলেন, এখন পর্যন্ত আমরা জানি না এটা ফেটটা কি হয়েছে। নির্যাতনের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করতে চাইলে বা নির্যাতনের ঘটনা প্রকাশ করলে প্রায় ক্ষেত্রেই তাদের হয়রানি, হুমকি ও প্রতিশোধ পরায়ণতার শিকার হতে হয়। কর্মকর্তাদের নির্যাতনের ঘটনা বা নির্যাতনের অভিযোগ তদন্তে রাষ্ট্রে কোনো স্বাধীন কর্তৃপক্ষ নাই। আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কোনো সমালোচনা হলেই ছাত্রলীগ, যুবলীগের যে কোনো আদালতে গিয়ে মামলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আদালত গ্রহণ করে সেটাকে সমন জারি করে দিয়ে জেলখানায় ঢুকো। এই যে আইনের অপপ্রয়োগ, এইটা একটি ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যে কথাগুলো আসছে, আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন। তারপরে আবার এখন বলছেন আবার বিদেশ যেতে হবে, আবার দরখাস্ত। এটা কিরকম কথা? ওই দরখাস্ত তো শেষ। ওই দরখাস্তের উপরে তো আর কেউ কিছু করতে পারবে না। 401-এর যেই দরখাস্ত ছিল, দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ অ্যান্ড দ্যাট হ্যাজ বিন রিজলভড, দ্যাট দ্য ডিসিশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। আইনটা পড়েন, আইনের 6টা সাবসেকশন আছে। 6টা সাবসেকশনের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যদি কোথাও থাকে যে আপনি আবার দরখাস্ত করতে পারবেন, আবার পুনর্বিবেচনা করতে পারবেন, তাহলে আমি আর আইন পেশা করব না। যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয়, সেটা আমার একমাত্র আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে। অন্যভাবে কারো, হ্যাঁ আরেকটা আছে, সেটাও আইন। সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে পরে সেই শর্তে ওনারা যদি বিবেচনা করেন ক্ষমা করতে পারেন। এছাড়া রাজশাহী মহানগরীর দাসপুকুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন শফিকুল ইসলাম শফিক ও জয়নাল। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে নিহত বিএনপি নেতা শফিকুলের বড় ভাই সালামের সাথে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাতাহারের বিরোধ চলছিল। বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়ই ধারালো এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শফিকুল ইসলাম ও জয়নাল মারা যান। কক্সবাজারের টেকনাফে পূর্বশত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় ৩ সহোদর আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার হিংলা ইউনিয়নের নেচার পার্কের উত্তরে ২৭ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা শিবিরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন টেকনাফ নেচার পার্কের এলাকার হাবিবুর রহমানের ৩ ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ, মোহাম্মদ হোসেন। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ১৬ আর্ম পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, পূর্বশত্রুতার জেরে ১০-১২ জনের একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম মহানগরীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন ও সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেলে ৩ আরোহী নিহত হয়েছেন। সকালে চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেট টিএনটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙা সড়কে গর্তে পড়ে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নালায় পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশা চালক সুলতান ও যাত্রী খাদিজা নিহত হন। এদিকে নগরীর একে খান ইস্পাহানি রেল ক্রসিং পার হবার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন আশিকুল ইসলাম রিপন নামে এসএসসি পরীক্ষার্থী। এদিকে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্যের সামনেই মারা গেলেন তার মা। নিহত রোজিনা পারভিন বরগুনার পুলিশ লাইন এলাকার এএসআই মাহফুজুর রহমানের মা। এ ঘটনায় ছেলে মাহফুজুর রহমান আহত হন। মা ও ছেলে মোটরসাইকেলে চড়ে ঢাকা আফতাবনগর থেকে বরগুনা নিজ বাড়িতে ফিরছিলেন। এছাড়া মঙ্গলবার রাতে সাতক্ষীরা দেবহাটা সড়ক দুর্ঘটনায় সজীব হোসেন, আশরাফুল ইসলাম ও মামুন হোসেন নামে মোটরসাইকেলে ৩ আরোহী নিহত হয়েছেন। এরা কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চালুর দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক ও পরিবহন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বুধবার সকালে মহানগরীর টাইগার পাস এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় পোশাক কর্মীরা বলেন, লকডাউনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হলেও খোলা রাখা হয়েছে শিল্প কারখানা। এতে কর্মস্থলে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমিকদের। লকডাউনের কারণে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবেন সেই প্রশ্ন তুলে গণপরিবহন চালু রাখার দাবি জানান তারা। সাভারের এক নারী গৃহকর্মীকে সৌদি আরবে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রধান আসামি স্থানীয় দালাল সুলতানা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সাভার পৌরসভার পূর্ব জামসিং এলাকায় এই নারীর স্বামী এ নির্যাতনের কথা জানান সাংবাদিকদের। সংসারের অভাব অনটন দূর করতে স্ত্রী ঝর্ণা খাতুন ৩ মাস আগে রানওয়ে ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেডের মাধ্যমে সৌদি আরবের রিয়াদে গৃহকর্মীর কাজে যান। বেতন কম দেয়ায় ঝর্ণা সেটা ছেড়ে দিয়ে অন্য বাড়িতে কাজে নেন। সেখানেও বেতন কম দেয়ায় প্রতিবাদ করলে প্রায় ১ মাস ধরে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে এবং যৌন নির্যাতন চালানো হচ্ছে বলে জানান রব্বানী। কৌশলে বিষয়টি দেশে থাকা স্বামীকে জানালে গত ১৪ জুন রব্বানী স্থানীয় দালাল সুলতানাকে প্রধান আসামি ও রানওয়ের পরিচালক রুস্তাম আলীকে ২ নম্বর আসামি করে মানব পাচার আইনে মামলা করেন। ২০ জুন ২ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। কোনোভাবেই শেষ হচ্ছে না আশুলিয়া শিল্পাঞ্চলের জনদুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা আর সংস্কারের অভাবে ভাঙাচোরা সড়ক ব্যবহার আর জলাবদ্ধতায় প্রতিদিনই অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। এমন দুর্ভোগেও উদাসীন জনপ্রতিনিধি ও প্রশাসন। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতির রিপোর্ট। শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন জনপদের দৃশ্য এগুলো। সন্ধ্যায় এই এলাকার শত শত শিল্প কারখানা যখন ছুটি হয় তখন এই দুর্ভোগ পৌঁছায় চরমে। বর্ষা শুরু হতেই জলাবদ্ধতা অনেক মহল্লায়, মানুষের দুর্ভোগের শেষ নেই। অপরিকল্পিত ইন্ডাস্ট্রি হয়েছে, ইন্ডাস্ট্রির যে বজ্র পানিগুলো যে কোনো জায়গায় অবস্থা ফেলাইতেছে, এই বিষয়গুলো চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করছে, উনি কোনো দেখার কোনো দায়িত্ব নেয়নি। বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা ছেড়ে দেয়, এতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষুণ্ণ হচ্ছে। দুর্বিষহ দুর্ভোগে ক্ষুব্ধ সড়ক ব্যবহারকারীরা।
এই যে গাছাগুলা যখন গাড়ি পড়ে তখন তো এমনিতেই ভাঙ্গা যায়, ডেইলি গাড়ি উল্টায়া যায়। মনে করেন কি যাত্রী নিয়ে গাড়ি প্রতিদিন উল্টে পড়ে যায়, তো মানুষের কাছে আমরা আকুল আবেদন করি, সরকার এগুলো দেখতে পায় না। এদিকে থেকে মানুষ চলাচল করতে পারে না, খুব বিপদ। এবং আমাদের স্কুলে ছাত্রছাত্রী যেতে পারে না, আবার ইদানিং কাটার পরে আরও খারাপ। থানার 5 ইউনিয়নের সড়কের অবস্থায় নাজুক, বিক্ষিপ্ত কিছু কাজ চলছে। খাল খনন হচ্ছে ধামসোনা ইউনিয়নে। এই খালটি খনন হলে আমাদের ইউনিয়নের দক্ষিণ অঞ্চলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় তখন আর জলাবদ্ধতা থাকবে না। আরও কিছু কিছু রাস্তা কাজ বাকি আছে এবং ড্রেন বাকি আছে। এই ড্রেনগুলো হয়ে গেলে আমাদের এই ইউনিয়নে আর জলাবদ্ধতা থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দ্রুত এই অঞ্চলের টেকসই সংস্কার এবং জলাবদ্ধতা দূর করার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, সাভার, ঢাকা। উন্নত চিকিৎসার অভাবে ঝরে পড়ার শঙ্কায় প্রহর গুনছে রংপুরের 6 বছরের শিশু মুশফিকুর। রক্তশূন্যতার মতো জটিল রোগে প্রতিটি মুহূর্ত অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি। বোনমেরু প্রতিস্থাপনের সাধ্য নেই দরিদ্র বাবা মায়ের। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুহেল আহমেদের রিপোর্ট। চিকিৎসায় 2-1 দিন সুস্থ হয়ে বন্ধুদের সাথে হই হুল্লোড়ে মেতে ওঠে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুরের 3য় শ্রেণীতে পড়া মুশফিকুর। কিন্তু প্রতি মুহূর্তে সে এগিয়ে যাচ্ছে অনিশ্চয়তার পথে। চিকিৎসার টাকা ফুরোলেই নিভু নিভু করে তার জীবন প্রদীপ। বেঁচে থাকার আকুতি তার। খেলতে ইচ্ছে করে, পড়াশোনা করতে ইচ্ছে করে, সেটা একটা ভালো লাগে না। আমি আর পাচ্ছি না। বেলাটিতে গেলে কাঁপুনি আসে, জ্বর আসে। 2016 সাল থেকে রক্তশূন্যতায় ভুগছে মুশফিকুর। দরিদ্র বাবা একমাত্র সন্তানকে বাঁচাতে শেষ সম্বল বিক্রি করে ছুটেছিলেন ভারতে, কিন্তু টাকার অভাবে ফিরে আসতে হয় তাকে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না যে সন্তানের দুঃখ সেই যার সন্তান আছে। এত কষ্ট প্রতিনিয়ত, এই যে বাচ্চাকে নিয়ে যে হসপিটালে নিয়ে যে শোয়া, প্রতিদিন সুই ফোড়া, তার হাতের অবস্থাগুলো কালো হয়ে গেছে, সবগুলো সুই ফোড়ে না। আর এখন এই অবস্থায় তাকে প্রতিনিয়ত কষ্ট লাগে, আমি কষ্ট সহ্য করতে পারি না। চোখের সামনে সন্তানের পরিণতি সহ্য করতে পারছে না দুঃখিনী মা। সন্তানের চিকিৎসায় সবার সহযোগিতা চান তিনি। আমরা চিকিৎসা করাইতে চাই, আমরা পারতেছি না। আমাদের আমরা চলবো তারও আমাদের ইয়ে নেই, এরকম আমাদের অবস্থা। সন্তান না থাকলে নিজেকে সামলান কি যে আল্লাহ, এখন এই সন্তান না থাকলে আমরা কি করবো আল্লাহ জানে। উন্নত চিকিৎসায় আবারও স্বাভাবিক হবে মুশফিকুর, আশা চিকিৎসকদের। বাচ্চাটি রক্তশূন্যতা ভুগছে, আসলে ডাক্তারি ভাষায় এটাকে বলা হচ্ছে ফ্যানকনি অ্যানিমিয়া। এটাকে এক ধরনের আমরা বলি কনজেনিটাল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো এই ধরনের রোগদের বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এবং এটা কস্টলি, এটাতে 30 থেকে 50 লাখ টাকা লাগে। প্রতি সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রক্ত দিতে হয় মুশফিকুরকে। এতে খরচ হয় 70,000 টাকা। মুশফিকুরকে সহযোগিতা পাঠাতে পারেন 01716189 বিকাশ নম্বরে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন 14 দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। লকডাউনে কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাগেরহাট পুলিশ সুপার AKM আরিফুল হক চৌধুরী। দুপুরে শহর ও শহরতলির মণিগঞ্জ ও হাড়িখালি সহ বিভিন্ন এলাকায় 5 শতাধিক মানুষকে এ সহায়তা দেওয়া হয়। কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে গৌরাঙ্গ বাজারে এ কর্মসূচি হয়। লালমনিরহাট পৌরসভার 2021-22 অর্থ বছরের জন্য 41,24,61,596 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শহরের থানা রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
2021-22 অর্থ বছরের জন্য 284 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে জামালপুর পৌরসভা। দুপুরে পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সানোয়ার হোসেন সানু। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 274 কোটি টাকা এবং স্থিতি দেখানো হয়েছে 10 কোটি 3 লাখ টাকা। দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে কাহারোলে সিধু কানুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। সকালে উপজেলার কান্তনগর মোড়ে তেভাগা চত্বরে ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ে আমের ন্যায্য মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ ও লকডাউনে জেলার বাইরে আম পৌঁছানো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা সহ 6 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পীরগঞ্জ উপজেলার আম চাষী ও বাগান মালিকরা। জেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন হয়। ঈদুল আজহাকে সামনে রেখে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাভারে। দুপুরে সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মিলনায়তনে সভায় উপজেলার শতাধিক ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। দেশে করোনায় আরও 115 জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ 8,822 জন শনাক্ত। কাল থেকে সারা দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু। আগামীকাল থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু, বন্ধ থাকবে সব অফিস, খোলা থাকবে শিল্প কারখানা, প্রজ্ঞাপন জারি, ফেরিঘাটে মানুষের ভিড়। কারণ ছাড়া বাহিরে বের হলে গ্রেফতার, 6 মাসের কারাদণ্ডে হুঁশিয়ারি বিএনপির, জরুরি প্রয়োজনে রিকশা ব্যবহারের অনুমতি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সম্ভাবনা নাকচ, আইনমন্ত্রীর। পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখা আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সাথে থাকার জন্য।